অমানুষিক এক আর্ত চিৎকারে ঘুম ভেঙে গেল চার বন্ধুর। ধড়মড় করে বিছানায় উঠে বসল ওরা। ঠিক তখনই রাতের নিস্তব্ধতা খান খান করে আবার ভেসে এলো পুরুষ কণ্ঠের সেই মারণ চিৎকার। যেন কেউ সমুদ্রের অতলে তলিয়ে যেতে যেতে বাঁচার জন্য নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার করছে। নীল কেঁপে উঠে অখিলের হাত চেপে ধরল। কয়েক সেকেন্ড পর যেমন হঠাৎ করে চিৎকারটা শুরু হয়েছিল তেমনি আচমকাই থেমে গেল। কি হলো রে ব্যাপারটা? ভয়ার্ত গলায় জিজ্ঞেস করল অখিল। এত রাতে এভাবে কে চেঁচালো? সঞ্জয় বলল, জঙ্গলের দিক থেকে এলো না শব্দটা? প্রত্যয় ঘাড় নাড়ল। তাই তো মনে হলো। একবার ঢোক গিলে নীল বলল, প্রীতিরা কি শুনতে পেয়েছে? মাধবীর কথা মনে পড়তেই তাড়াতাড়ি উঠে দাঁড়ালো প্রত্যয়। সত্যি তো, ওরাও নিশ্চয়ই ভয় পেয়েছে। প্রত্যয় বলল, চল তো দেখে আসি। নীল অসহায় চোখে একবার তাকালো সবার দিকে। বেরোবো রুম থেকে? একটা খিস্তি দিয়ে অখিল বলল, তুই শালা বসে থাক এখানে। আমার মনে হচ্ছে কেউ হয়তো নদীতে পড়ে গেছে। চল গিয়ে দেখে আসি, কিংবা সাপে কপে তো কাটতে পারে, পাহাড়ি এলাকা, তার উপর গরমকাল। সঞ্জয় বলল, হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। এদিকেও এখানকার লোকজন বাথরুম করতে বাইরে যায়। দেখলি না সেদিন সকালে সুবর্ণরেখার ধারে বুড়োগুলো পটি করছিল? নির্ঘাত রাতে কেউ হাঁক দেখেছিল জঙ্গলে। দ্রুত পায়ে বিছানা ছেড়ে নামলো চার বন্ধু। গরমকাল হলেও মালভূমি অঞ্চলের ঠান্ডা হাওয়ায় বেশ একটু শীতই করছে। দরজা খুলে বাইরে বেরোতে গিয়েই প্রথম ধাক্কাটা খেল ওরা। দরজার হাতলে হাত দিয়ে অখিল বলল, ভাই ব্যাপার কি বলতো? আমি তো ছিটকিনি বন্ধ করে শুয়েছিলাম, তোরা কেউ খুলেছিস নাকি? হ্যাঁ? বাকি তিন বন্ধু ঘাড় নাড়ল। প্রত্যয় বলল, আমরা তো এসেই শুয়ে পড়েছি, তুই তো জেগেছিলি। দরজা খুলে বাইরের প্যাসেজে বেরিয়ে অখিল বলল, তাহলে দরজাটা খুলল কে? এমন সময় প্যাসেজের ওপাশে প্রীতিদের রুমের দরজা খুলে মাধবী বাইরে বেরিয়ে এলো। ভয়ে আশঙ্কায় মাধবীর মুখ অর্ধেক হয়ে এসেছে। ওরা কিছু জিজ্ঞেস করার আগেই চাপা কণ্ঠে মাধবী বলল, কিছু শুনতে পেলেন আপনারা? প্রত্যয় বলল, হ্যাঁ, আপনার বান্ধবীরা কই? মাধবী বলল, ওরা ঘরে। আমি আপনাদের রুমের দিকেই আসছিলাম, দরজা খুলতে গিয়ে আপনাদের আওয়াজ পেলাম বাইরে। কে কে ওরকম চিৎকার করলো বলুন তো? সঞ্জয় বলল, আওয়াজ শুনে তো মনে হলো মধ্যবয়স্ক কেউ, আমরা দেখতে যাচ্ছি। মাধবী বলল, এত রাতে খামোখা বেরিয়ে কি করবেন? সঞ্জয় বলল, হয়তো সত্যি সত্যি কেউ বিপদে পড়েছে, পাহাড়ি এলাকা, সাপে টাপে তো কামড়াতে পারে। মাধবী হ্যাঁ না কিছুই বলল না, উল্টে কিছুক্ষণ চুপ থেকে প্রত্যয়ের চোখে চোখ রেখে বলল, চলুন চলুন তাহলে আমিও যাব। আর কোনো কথা না বাড়িয়ে ওরা মাধবীদের রুমে ঢুকে প্রীতি আর বাসন্তীকে বলে সিঁড়ি দিয়ে নিচে নামলো। সন্ধেবেলা ফিরেই ওরা দেখেছিল সারা হোটেলে ওরা ছাড়া আর কোনো বোর্ডার নেই। যে কজন ছিল তারা আজ সকালেই চেক আউট করে গেছে। সারা হোটেল ফাঁকা। হোটেলের মালিক প্রতাপ রায়, সেও আজ হোটেলে আসেনি। হরিহর কোথায় আছে কে জানে। নীল বলল, নির্ঘাত মদ খেয়ে ঘুমিয়ে গেছে, কিছুই শুনতে পায়নি। প্রত্যয় বলল, নিচতলায় একটা আলো জেলে রাখেনি তো, কাল সকালে ওকে ঝাড়তে হবে। মুখে বড্ড বাতেলাবাজি, কাজের বেলায় অষ্টরম্ভা। হোটেলের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো ওরা। আকাশে আজ মেঘের ছিটে ফোটাও নেই। শুক্লপক্ষের উজ্জ্বল জ্যোৎস্না ছড়িয়ে আছে সুবর্ণরেখার বুকে। নদীটাকে বড্ড বেশি মায়াবী লাগছে জ্যোৎস্নার উপলি আলোয়। আশেপাশে কোথাও একটা পেঁচা ডাকলো। ওই ডাকের উত্তরেই সম্ভবত একটা শিয়াল ডেকে উঠল পাশেরই কোনো ঝোপের আড়াল থেকে। উঠোনে নেমে একটা সিগারেট ধরালো প্রত্যয়। অখিল জিজ্ঞেস করলো, কোন দিকে যাওয়া যায়? জঙ্গল? সঞ্জয় বলল, হ্যাঁ আমার মনে হলো ওই দিক থেকেই চিৎকারটা আসছে। নীল বলল, দাঁড়া, যাওয়ার আগে
হালকা পাতলা কিছু আর্মস নিয়ে নি। উঠোনের ওই পাশটায় পাঁচিলের পাশে দিনের বেলা কয়েকটা চেলা কাঠ দেখেছিলাম, সবাই এক একটা করে নিয়ে নি। নীলের দেখানো পথে পাঁচিলের কাছে গিয়ে চেলা কাঠ তুলে নিল সবাই। তারপর সঙ্গের সঙ্গে একটা মাত্র টর্চ লাইট জ্বালিয়ে হোটেলের মূল ফটক ঠেলে বাইরে এলো ওরা। চাঁদের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে আশেপাশের রাস্তাঘাট। পথে যেতে যেতে হঠাৎ কিছু একটা মনে পড়ে যাওয়ায় অখিল বলল, হ্যাঁ রে নীল, তোর পায়ের অবস্থা কিরকম? নীল জিভ কেটে বলল, এই দেখেছিস, ভুলেই গেছিলাম, ঘুমানোর আগে বাথরুমে গিয়ে ব্যান্ডেডটা খুলে দেখি পায়ে কাটার কোনো চিহ্নই নেই। এত তাড়াতাড়ি ক্ষত বুঝে যায় আমার জানা ছিল না। নীলের কথা শুনে অখিলের মনের চিন্তা খানিকটা বেড়েই গেল। তার সঙ্গেও তো এমনটাই ঘটেছিল। তাহলে কি নীলের পায়েও কোনোভাবে সেই অজানা জঙ্গলি ফল লেগেছিল? প্রত্যয় বলল, তুই শিওর তো যে ওটা তোরই কেটেছিল তখন, মানে অন্য কারো রক্ত নয়? নীল বলল, আরে হ্যাঁ রে, আমারই কেটেছিল, নিজের কাটা আমি নিজে চিনব না, আজব কথা বলছিস তো। সঞ্জয় হাসল, সারাক্ষণ জয়েন্টের ওপর থাকলে না চেনার একটা চান্স থেকেই যায় ভাই। কথা বলতে বলতে ওরা জঙ্গলের একদম কাছে এসে গেল। আর দু পা এগোলেই জঙ্গল শুরু। একটা উঁচু পাথরের ওপর দাঁড়িয়ে চারিদিকে একবার টর্চের আলো ফেলল অখিল। যতদূর আলো গেল কোথাও কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। নীল বলল, এই কোথাও তো কিছু নেই, চল ফিরে যাই। জঙ্গলের ভিতরে ঢুকে আর কাজ নেই, অচেনা অজানা জায়গা, তার উপর রাতের বেলা। মাধবী বলল, হ্যাঁ সেই ভালো, ফিরে যাই। সকালে হরিহর জাগার পর ওকে বলবো না হয়। প্রত্যয় সায় দিল মাধবীর কথায়। অখিল আরো কয়েকবার চারিদিকে টর্চ ফেলল, মাথা উঁচু করে জঙ্গলের দিকে তাকালো। যদি কিছু দেখা যায়। শেষে কিছুই না পেয়ে যেই ওরা হোটেলে ফেরার জন্য পা বাড়িয়েছে, ঠিক তখনই রাতের অন্ধকার খান খান করে ভেঙে দিয়ে তৃতীয়বারের আর্তচিৎকার ভেঙে এলো। এবারের আওয়াজটা এলো হোটেলের দিক থেকে। একজোড়া মেয়ে কণ্ঠের আওয়াজ। এক মুহূর্ত সময় নষ্ট না করে ওরা দৌড় লাগালো হোটেলের দিকে। হোটেলে প্রীতি আর বাসন্তী রয়েছে। এটা যে ওদের চিৎকার তা আর বলে দিতে হয় না। ছুটতে ছুটতে হোটেলে পৌঁছে সিঁড়ি ভেঙে ওপরে উঠে গেল ওরা। বাসন্তীদের রুমের দরজা খোলাই ছিল। মুহূর্তের মধ্যে দরজা খুলে ঢুকে পড়লো ওরা সবাই। ঘরে ঢুকে ওরা তো অবাক, সারা ঘর ফাঁকা। বাসন্তী আর প্রীতির চিহ্নটুকুও সেখানে নেই।